ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের নতুন পাঠ্য বই অনুসারে আজ আমরা 7ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াবো বহুজাতিসত্তার দেশ বাংলাদেশ। এর লেখক এ.কে. সেরাম। তো এটা আমরা যে আমাদের টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে যে বাংলাদেশে অনেক ধরনের জাতি, অর্থাৎ এখানে বিভিন্ন যে মানুষের বসবাস, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মিশ্রণের একটা দেশ। এই দেশটারই নাম কিন্তু বাংলাদেশ, সেটাই আর কি এই পুরো গল্পে বলা আছে। তো এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাছাড়াও আরও ক্ষুদ্র জাতিসত্তা অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি, খাসি, রাখাইন, হারজং, বম, পাহাড়িরা, তারপরে বিভিন্ন আরও অনেক অনেক জাতিসত্তার সংমিশ্রণে কিন্তু আমাদের বাংলাদেশটি গঠিত। তো তাদের জীবন ধারণের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই কিন্তু আজ আমরা জানবো আলাদা আলাদা করে। তারা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং কিভাবে তাদের জীবনটা অতিবাহিত করছে, তাদের ট্রেডিশনাল খাদ্য বা ট্রেডিশনাল পোশাক, তাদের নিজস্ব যে জাতিসত্তা বা নিজস্ব যে একটা শাসন ব্যবস্থা আছে, এইগুলো সব কিছু সম্পর্কেই কিন্তু আজকে আমরা জানতে পারবো। তো চলো আমরা গল্পটা শুরু করি। এখানে প্রথমেই দেখো দেয়া আছে, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে বহু জাতিসত্তা, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তার মানুষ। দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জাতিসত্তার নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও। তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ। বৈচিত্র্যের মধ্যে এই যে একতার শক্তি, এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলছে। আসলে এই বিষয়টা একটু তোমরা ভেবে দেখো, এখানে যত জাতিসত্তারই মানুষ থাকুক না কেন, সাপোজ এখানে যদি 10টা বা 20টা জাতিসত্তার মানুষও থাকে, এখানে কিন্তু কোনো কিছু আলাদা করে ম্যাটার করবে না। আমাদের এই বাংলাদেশে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ আসুক বা কোনো একটা শক্তির প্রাদুর্ভাব পড়ুক, তখন দেখবা আমাদের এই বাংলাদেশের মানুষগুলো সবাই কিন্তু কেমন একতাবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যেমন ধরো কিছুদিন আগেই যে আমাদের জুলাই মাসে একটা জুলাইয়ের আন্দোলন হলো, গণ আন্দোলন, এটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল তাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে, তাই না? আবার ঠিক সেম 1971 সালে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশটাকে, বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষা করার উদ্যোগে, তাই না? ঠিক সে কথাগুলোই আর কি এখানে বলা। তারপরে দেখো, বাঙালি ছাড়া বাংলাদেশে বসবাসরত অন্যান্য জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণতভাবে এই সংখ্যা 46টি বলে অনুমোদিত। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে বাংলাদেশে কতটি প্রজাতির মানুষ আছে বা আমাদের বাংলাদেশে প্রজাতি বা জাতিসত্তার সংখ্যা কতটি, 45টি, 46টি, 47টি না 48টি, তখন তোমরা কিন্তু সঠিক অ্যান্সার দেবে 46টি। তো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসবাস। তাহলে এদের যে বসবাসটা কোন জায়গায় সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। যেমন ধরো সমতল অঞ্চল কোনগুলো, তো সমতল অঞ্চল কোনগুলো এখান থেকে তোমরা একটু পড়ে নিও, আর এখান থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। তারপরে দেখো, এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। প্রতিটি জনগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। এটা কিন্তু একদমই সত্য কথা, কারণ
ধরো তুমি যদি ইসলাম ধর্মাবলম্বী হও, তাহলে তোমার কি, তোমার যে ইসলামের একটা ইসলামিক সঙ্গীত বা ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ওয়াজ মাহফিল বা তোমাদের একটা আলাদা পছন্দের খাবার, এগুলো কিন্তু খুবই ব্যক্তিগত বা একটা জাতিসত্তার বিষয়। এখানে সেম যদি একজন হিন্দু বলো, হিন্দুদের আলাদা যে কীর্তন থাকে বা সঙ্গীত থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, গীতা পাঠ থাকে, তারপরে তাদের আলাদা যে খাদ্য তালিকা, এটা তাদের কাছে খুবই প্রিয়। তো বাংলাদেশে যেসব সংখ্যা স্বল্প জাতিসত্তার বাস, তাদের মধ্যে রয়েছে, দেখো এখানে কাদের কাদের বাস সেটাও দেওয়া আছে: চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, মণিপুরি, খাসি, এখানে এই দেখো সবগুলোর কিন্তু দেওয়া আছে। তোমরা এখান থেকে একটু পড়ে নিও, কারণ নিচেই তোমাদের কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতেই পারে পরীক্ষার সময়। এভাবে প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি ক্ষুদ্র জাতিসত্তা বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশে বাস করে, তার মধ্যে যে কোনো একটি সেখানে দিতে পারে। এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠী জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। তো এখানে দেখো চাকমাদেরটা দেওয়া আছে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। তাহলে দেখো এই যে চাকমাদের বসতি কোন জায়গায়, কোন জেলায়? চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। তাহলে চাকমারা নিজেদের মধ্যে কি নামে পরিচিত? চাংমা। তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্গত, তাদের নিজস্ব হরপ আছে। তারা চাকমারা পিতৃতান্ত্রিক। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন হয় খুব কমন এই প্রশ্নটা, যে চাকমারা কোন তান্ত্রিক বা চাকমাদের সমাজ ব্যবস্থা কি তান্ত্রিক, তাদের পিতা প্রধান না মাতা প্রধান নাকি কে? তাহলে প্রশ্নটা আসবে, অ্যান্সার হবে চাকমারা পিতৃতান্ত্রিক। অর্থাৎ আমাদের যে সিম্পল যে জীবন আমাদের দেখবা স্বভাবতই আমাদের বেশিরভাগ ফ্যামিলিতেই পিতৃতান্ত্রিক ফ্যামিলি, মানে পরিবারের প্রধান হচ্ছে বাবা। বাবা যা বলবে সেটাই সব, বা বাবাই পরিবারের সমস্ত খরচ বহন করবে, সমস্ত সিদ্ধান্ত বহন করবে, সমস্ত কিছুই বাবা। তো চাকমাদেরটাও ঠিক এমন, পিতাই পরিবারের প্রধান। চাকমা সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। তাহলে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, যে গ্রামের প্রধানকে কি বলা হয়? চাকমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে চাকমারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে। এই যে চাকমাদের যে পোশাক পরিচ্ছদ, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো। দেখো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সব কিছু পড়া লাগে না, জাস্ট কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়া লাগবে না এই বিষয়টা একটু বুঝতে হয়। তো আমি যে কটা আন্ডারলাইন করে দিলাম, এই আন্ডারলাইনকৃত লাইনগুলো তোমরা তোমাদের বইয়েও একটু দাগিয়ে নিও, আর এইভাবেই তোমরা একটু পড়ো, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তো চাকমা পুরুষদের প্রধান পোশাক কি? ধুতি, আর মহিলাদের প্রধান পোশাক হচ্ছে পিনন। পুরুষেরা নিজেদের তাতে তৈরি সিলম পরে। তাহলে পুরুষেরা কি তৈরি করে? সিলম তৈরি করে। মেয়েরা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করে। তাহলে মেয়েরা কি ব্যবহার করে? খাদি হিসেবে ওড়না ব্যবহার করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। তাহলে চাকমাদের যদি এখন প্রশ্ন করে চাকমাদের প্রধান খাদ্য কি, তাহলে তোমরা কি অ্যান্সার করতে পারবে? চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, যেমনটা আমাদের, তাই না? চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে 3 বার আসা যাওয়া করতে হয়। তাহলে কতবার আসা যাওয়া করতে হয়? অভিভাবক সহ ও ঘটক সহ 3 বার আসা যাওয়া করতে হয়। প্রতিবার চুয়ানি, পান সুপারি ও পিঠা নিয়ে যেতে হয়। তাহলে প্রতিবার কি কি নিয়ে যেতে হয় এগুলো কিন্তু একটু পড়ো, কারণ চাকমা সম্পর্কে যদি গ নম্বর বা ঘ নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক।
এগুলো খুবই পয়েন্ট পয়েন্ট করে লেখা প্রয়োজন। বিজু উৎসব চাকমাদের প্রধান উৎসব। এই যে চাকমাদের প্রধান উৎসবের নাম কি? বিজু উৎসব। তাহলে প্রশ্নটা দুইভাবে করতে পারে, এক হচ্ছে বিজু উৎসব কাদের প্রধান উৎসব, আর এক হচ্ছে চাকমাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। তো চৈত্রের শেষ 2 দিন ফল বিজু ও মূল বিজু এবং পয়লা বৈশাখকে গজ্জা পজ্জা বলে আখ্যায়িত করে থাকে তারা। তো এটা একটু পড়ে রেখো। আর তারপরে দেখো এখানে দিয়েছেন লোকনৃত্য গীত হিসাবে ঝুম নাচ ও বিজু নাচ বেশি জনপ্রিয়। তাহলে কোন নাচ বেশি জনপ্রিয় এটা একটু পড়ে রেখো। তারপরে এখান থেকে এই যে গারো, আমরা এতবেলা পড়ছিলাম চাকমা সম্পর্কে, এবার আমরা পড়বো গারো সমাজ ব্যবস্থা। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। তাহলে চাকমাদের বসতি ছিল চট্টগ্রাম, তারপর খাগড়াছড়ি, বান্দরবান। আর গারোদের হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। তাহলে গারোরা মাতৃসূত্রীয়, অর্থাৎ এদের সমাজ ব্যবস্থা পুরোটাই মার হাতে। তো মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। যেমন আমাদের ধরো আমাদের সমাজ ব্যবস্থায় কেমন, আমাদের সম্পত্তির মালিক হয় আমাদের পিতা, তারপরে আমাদের ভাই, তারপরে আমাদের হাজবেন্ড, তাই না? কিন্তু এখানে গারোদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা। প্রথমে হবে মা সম্পত্তির মালিক, তারপরে মেয়ে, তারপরে পরস্পর ক্রমে মেয়েরাই হয় সম্পত্তির মালিক। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করতে থাকে। মানে আমাদের সমাজ ব্যবস্থায় যেমন মেয়েরা যায় পুরুষের বাড়ি অর্থাৎ ছেলের বাড়ি, ওদের ক্ষেত্রে ছেলেরা আসে মেয়েদের বাড়ি। তো সন্তানাদিরা মায়ের পদবি ধারণ করে। তাহলে মায়ের পদবি ধারণ করে কারা? গারোরা। তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। তাহলে গারো সমাজে কোনটি নিষিদ্ধ বলো তো? গারো সমাজে নিষিদ্ধ কাজ হচ্ছে একই গোত্রে বিবাহ করা যাবে না। গারোদের নিজস্ব ধর্ম আছে, এটি এক ধরনের প্রকৃতি পূজা। গারোরা প্রধানত কৃষিজীবী। তাহলে গারোদের প্রধান কাজ কি? কৃষি কাজ করা। পাহাড়ে বসবাসকারী জুম চাষ করে। তাহলে দেখো জুম চাষ কাদের? বিজু উৎসব হচ্ছে চাকমাদের, আর গারোদের হচ্ছে জুম চাষ করা। আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে, অলঙ্কারও ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীত, বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয়। ওরানগালা গারোদের একটি জনপ্রিয় উৎসব। তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেলাম বিজু হচ্ছে চাকমাদের প্রধান উৎসব, আর ওরানগালা হচ্ছে গারোদের জনপ্রিয় উৎসব। তাহলে দেখো এখান থেকে এতটুকু কিন্তু আমাদের পুরোটা পড়তে হচ্ছে না, জাস্ট কিছু লাইন পড়লে আমাদের কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখো মারমা। এবার আমরা মারমা সম্পর্কে পড়ব। মারমা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠী অন্তর্গত। মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। এটাও কিন্তু ওই চাকমাদের মতনই। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষার পরিবারের। তাদের নিজস্ব বর্ণমালাও আছে। মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে মারমাদের ধর্ম কি? বৌদ্ধ। অর্থাৎ দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা মারমা আর চাকমাদের মাঝে অনেকটা মিল, কারণ চাকমারাও বৌদ্ধ ধর্মাবলম্বী, আবার মারমারাও বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই মারমা আর চাকমাদের মধ্যে অনেকটা মিল। তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান করে। নিজেদের গোত্র বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়। মারমারা পিতৃতান্ত্রিক। দেখো চাকমারাও কিন্তু পিতৃতান্ত্রিক ছিল, তো এটা অনেকটা মিল। সম্পত্তির অধিকারে উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে। তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরাই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবা বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থা রাজা প্রধান। মারমারা জুম চাষ করেন এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবনযাপন করে। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন যে মারমারা কী চাষ করে? জুম চাষ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনও বিভিন্ন দেবদেবীর পূজা এবং নানা আচার অনুষ্ঠানাদি পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষের সাংগ্রাই দেবীর পূজা। এবং এ উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে। তাহলে দেখো তাদের প্রধান উৎসব কি? তাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই, আর এটা কতদিন যাবৎ চলে? 3 দিন যাবৎ চলে। তারপরে দেখো মণিপুরি।
মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। তাহলে মণিপুরীদের আদি নিবাস কোথায়? ভারতের মণিপুরী রাজ্য। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা আছে। মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেবদেবী ও মণ্ডপ। ওই মণ্ডপ ও মন্দিরকে ঘিরে আবর্তিত হয় ওই পাড়া যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া এবং গ্রাম ও পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পঞ্চায়েতের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ কোন সমাজ ব্যবস্থায়? এখানে মণিপুরীদের হবে। তারপরে দেখো মণিপুরী জনগোষ্ঠীকে গোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। তাহলে মণিপুরী জনগোষ্ঠী কতটি গোত্রে বিভক্ত? 7টি। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপকপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস, রথযাত্রা ইত্যাদি। তাহলে দেখো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কি? অর্থাৎ মণিপুরীদের মধ্যে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মধ্যে প্রধান উৎসব আছে রাস উৎসব, রথযাত্রা। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলায়েরও আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী। তারাও কিন্তু কৃষিজীবী। ভাত, মাছ, শাক সবজি মণিপুরীদের প্রধান খাদ্য। তো এখানে এটা দেখো অনেকটা মিল আছে চাকমাদের সাথে। মণিপুরী পুরুষেরা প্রধানত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে থাকে। তাহলে মণিপুরী যারা আছে তাদের প্রধান উৎসব কি? অর্থাৎ পুরুষদের প্রধান উৎসব হচ্ছে ধুতি, গামছা, জামা ইত্যাদি। আর মেয়েরা পরে নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পোশাক। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামপুর, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তা এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীর মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম ককবক। তো এটা দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরক। তো এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থাও পিতৃতান্ত্রিক। ছেলেরাই সম্পত্তির অধিকারী হয়। ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তারা এখনও তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠানাদি করে। ত্রিপুরার মেয়েরা কাপড় বুননে খুবই দক্ষ। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাতে তৈরি করে। পুরুষেরা পরিধান করেন নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরারা কৃষিজীবী। তাহলে দেখো ত্রিপুরারা কি কাজ করে? কৃষিজীবী। তারা পাহাড়ে জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন আছে, যেমন তেমনই আছে নানান প্রকারের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু। তাহলে ত্রিপুরাদের প্রধান উৎসব কি? নববর্ষ বা বৈশু। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু, মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। তাহলে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব কি? বৈশাখী উৎসব জাতীয় উৎসব। সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে। তাদের ভাষা অস্ট্রিক পরিবারের। তাহলে সাঁওতালদের ভাষা কি? অস্ট্রিক পরিবারের। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারের পুরুষই প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত 2 ভাগে বিভক্ত। তাহলে সাঁওতালরা পেশায় বিভক্ত 2 পেশায়, এক হচ্ছে কৃষক আর এক শ্রমিক। তো অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকের জন্য আবার শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাসর কৃষক বিদ্রোহ ইতিহাসের বিশেষভাবে স্মরণীয় থাকবে। তাহলে এই 2টি বিদ্রোহ বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়িঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং
দিয়ে ছবি আঁকা হয়। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব। তাহলে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব কোনটি? সোহরাই। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে, তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। তাহলে সাঁওতালদের জনপ্রিয় নাচ কি? ঝুমুর নাচ। বাংলাদেশে এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠিক নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে, বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করছে। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ জাতীয় মূলধারারই অংশ। তো এই ছিল আমাদের গল্পটা। তো গল্পটা পড়ার পরে এখানে দেখো শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিও। আর এখান থেকে পাঠ পরিস্থিতিটা অবশ্যই পড়তে হবে, কারণ পাঠ পরিস্থিতিটা সংক্ষিপ্তভাবে সব কিছুই বুঝিয়ে দেওয়া আছে। তারপর দেখো লেখক পরিস্থিতি আছে, লেখক পরিস্থিতিটা একটু পড়বা। আর এখান থেকে তো প্রশ্নগুলোর অ্যান্সার তোমরাই করতে পারবা, যে ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব কোনটি? ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব কোনটি? আমরা তো একটু আগেই পড়লাম, ওখান থেকেই তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো। আমি অলরেডি অ্যান্সারটা দাগিয়েও রেখেছিলাম। তো ওখান থেকে আর কি প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।